আরো অনেক পরে সকালের উজ্জ্বল রোদে বেলিমে নামার জন্য প্রস্তুত হলো বিমান। জানালা দিয়ে শহরটা দেখতে পেল ছেলেরা। ঝলমলে রঙের যেন মেলা বসেছে, রঙের ছড়াছড়ি। ঘরবাড়িগুলোতেও উজ্জ্বল রং করা, লাল, সবুজ কিংবা হলুদ রং করা হয়েছে টালের ছাদগুলোতে। ছোট বড় অনেক ধরনের বোট আর জাহাজ বন্দরে নোঙর করা। বিমান থেকে নেমে এসে গোয়েন্দারা দেখল কার্গো কম্পার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছেন পারভি। অনেক বড় একটা বাক্স এনেছেন তিনি, সেটা নামানোর অপেক্ষায় আছেন। নামানো হলো, তার পলিনে ঢাকা ওটা। ভেতরে নিশ্চয়ই জানোয়ার আছে, রবিন অনুমান করল। থাকতে পারে, কিশোর বলল। এতে অবাক হওয়ার কিছু নেই, জানোয়ারের ব্যবসায়ী যখন। হয়তো আমেরিকা থেকে বেলিমের জন্য কুগার নিয়ে এসেছেন। পাসপোর্ট কন্ট্রোলে এসে নিয়মমাফিক সব কাজ সারা হলে ওদের ব্যাগগুলো হাতে পেল কিশোর আর রবিন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে সোজা চলে এলো এক্সেলসিওর গ্র্যান্ডপাড়া হোটেলে। গাল ভরা নাম শুনে ওরা ভেবেছিল অনেক বড় হোটেল হবে, কিন্তু আসলে ছোট। জেসকে খোঁজ নিলে ক্লার্ক জানালো পিটার রেমন হোটেলে নেই। বেরিয়েছে? কিশোরের প্রশ্ন। না, চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। কোথায় গেছে বলতে পারেন? না, ঠিকানা রেখে যায়নি। আশ্চর্য। ঘরে হয়তো উনি আমাদের জন্য একটা মেসেজ রেখে গিয়েছেন, রবিন বলল কিশোরকে। ক্লার্কের দিকে তাকিয়ে অনুরোধ করল, যে ঘরে ছিল সেই ঘরটা একবার দেখতে পারবো? শ্রাক করল ক্লার্ক। খালি আছে, ইচ্ছে হলে যাও। 225 নম্বর, দরজা খোলাই পাবে। ডেস্কের কাছে মালপত্র রেখে রওনা হলো দুই গোয়েন্দা। লিফটে করে উঠে এলো ওপরে। ঘরটা খুঁজে পেতে অসুবিধে হলো না, দরজা খোলা, তালায় চাবি ঢোকানো রয়েছে। ভেতরে ঢুকলো ওরা। ভালো মতো খোঁজো, রবিনকে বলল কিশোর। ড্রেসার, ডেস্ক, নাইট টেবিল খুঁজে কিছুই পেল না। কাগজ ফেলার ঝুড়িতেও দেখল কিশোর, নেই কিছু। আলমারি খুলল গিয়ে রবিন। ডাকলো কিশোরকে, দেখে যাও। চামড়ার একটা জ্যাকেট বের করে আনলো সে। জিয়ারভিল শহরের লেবেল দেখানো রয়েছে। পকেটগুলোতে তন্ন করে খুঁজল। একটা সিগারেট লাইটার পেল। হাতে নিয়ে দেখতে দেখতে একসময় কৌতূহলী হয়ে টিপ দিল আগুন জ্বালানোর জন্যে। সাধারণ লাইটারের মতোই ওপরটা খুলে গেল, কিন্তু আগুন জ্বালার বদলে ঝট করে বেরিয়ে এলো একটা লুকানো সুচ। রবিনের বুড়ো আঙুলে বিঁধল। উহু করে হাত থেকে ছেড়ে দিল সে। পাথর হয়ে রইল 1 সেকেন্ড, তারপর টলে উঠল কাটা কলা গাছের মতো। দৌড়ে এলো কিশোর, ধরে ফেললো রবিনকে। মেঝেতে শুইয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে রবিন, কি হয়েছে? জবাব দিল না রবিন। চোখ বোঝা, চেহারা ফ্যাকাশে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার দরকার ভেবেই লাফিয়ে উঠে পড়ল কিশোর। দরজার দিকে ছুটল। পুরনো মডেলের নব ধরে মোচড় দিল, কিন্তু ঘুরল না ওটা। আরো কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে সাহায্যের জন্য চিৎকার শুরু করলো, কিন্তু কেউ সাড়া দিল না। বিছানার পাশে টেলিফোনটার উপর চোখ পড়ল তার। ছুটে এলো ওটার কাছে। ডেস্কের কেউ ধরল না টেলিফোন, কোনো জবাব মিলল না। মরিয়া হয়ে জানালার বাইরে মাথা বের করে উকি দিয়ে দেখল মাটি 30 ফুট নিচে। অতখানি লাফিয়ে নামা সম্ভব না, একটা দড়ি হলে পারা যায়। ঘরে দড়ি নেই। আর কোনো উপায় না দেখে বিছানার চাদর তুলে নিয়ে টান দিয়ে ছিঁড়ে একটার মাথা আর একটার মাথায় বেঁধে পাকিয়ে দড়ি তৈরি করলো। জানলার সঙ্গে বেঁধে নামতে যাবে, এমন সময় খুট করে শব্দ করে খুলে গেল দরজা। ফিরে তাকালো কিশোর। ঘরে ঢুকলেন ডেঙ্গু পারভি। কিশোরের হাতে চাদর ছেঁড়া, মাটিতে শুয়ে আছে রবিন। দেখে অবাক হয়ে গেলেন তিনি। একবার এর দিকে আর একবার ওর দিকে তাকাতে লাগলেন। বিমূঢ় ভাবটা কাটতে সময় লাগলো। জিজ্ঞেস করলেন, কি হয়েছে? কিশোর বলল, একজন ডাক্তার দরকার, রবিনের শরীরে বিষ ঢুকেছে। আরো অবাক হলেন পারভি, তবে আর প্রশ্ন করলেন না। দৌড়ে গেলেন টেলিফোনের কাছে। ডেস্ক থেকে সাড়া মিলল। হোটেলের ডাক্তারকে জলদি নিয়ে আসতে বললেন তিনি। রিসিভার রাখতেই কিশোর জিজ্ঞেস করলো, ঢুকলেন কি করে, এলিনি বা কেন? দরজার তালায় চাবিটা ঢোকানো দেখলাম, ঢুকতে অসুবিধা হলো না। এসেছিলাম জিজ্ঞেস করতে, নতুন এসেছো শহরে, কিছু লাগবে কিনা। কাছাকাছিই থাকি আমি। ক্লার্ক বলল তোমরা এ ঘরে এসেছো, বিষ ঢুকলো কি করে?
কিশোর জবাব দেওয়ার আগেই ঘরে ছুটলেন ডাক্তার। রবিনের পাশে বসে পড়লেন, নাড়ি দেখলেন, মুখ না তুলে জিজ্ঞেস করলেন, এরকম হলো কি করে? লাইটারটা দেখিয়ে বলল কিশোর কিভাবে বিষ ঢুকেছে রবিনের শরীরে। লাইটারটা তুলে নিয়ে ভালো করে দেখলেন ডাক্তার। তারপর ব্যাগ থেকে সিরিঞ্জ আর ওষুধ বের করে ইঞ্জেকশন দিলেন রবিনকে। সেরে যাবে বললেন তিনি, তেমন মারাত্মক কিছু না। সাংঘাতিক ব্যাপার, চোখ বড় বড় হয়ে গেছে পারভির। তোমাদের পিছে কে লাগলো? বেলিমের কেউ একজন আমাদের পছন্দ করতে পারেনি, চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। অচেনা শহরে আপনার মতো একজন বন্ধু পেয়ে খুব ভালো হলো। আমিও তোমাদের জন্য কিছু করতে পেরে খুব খুশি। যদি আমার পরামর্শ নাও তাহলে বলবো এখনো সময় আছে, এই হোটেলে থেকো না, অন্য কোথাও চলে যাও। দেখি, তাই বোধহয় করতে হবে। রবিন আগে ভালো হয়ে নিক। ওরা কথা বলতে বলতেই জ্ঞান ফিরল রবিনের। ডাক্তার আবার তাকে পরীক্ষা করে বললেন বিপদমুক্ত হয়ে গেছে এখন। উঠে বসল রবিন, কাঁপছে। কিছুক্ষণ ওভাবে বসে থেকে দাঁড়ানোর চেষ্টা করল। মাথা ঘুরে উঠতেই বসে পড়ল আবার। কয়েক মিনিট জিরিয়ে নিয়ে আবার উঠল। টলছে শরীর, তবে দাঁড়িয়ে থাকতে পারল না। এবার পারছি, আর পড়ব না। ডাক্তার চলে গেলেন। পারভি বললেন, ভালো কথা, যাকে খুঁজতে এসেছিলে মানে তোমাদের বন্ধু, সে কোথায়? জানি না, জবাব দিল কিশোর। আমরা আসার আগেই নাকি চলে গেছে। অবাক কাণ্ড, এভাবে চলে গেল? নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। মনে হয় খুব তাড়াহুড়ো করে যেতে হয়েছে, রবিন বলল, জ্যাকেট ফেলে গেছে বলে। ওটার পকেটে ওর লাইটারটা ছিল, যোগ করল কিশোর। অবশ্য যদি জিনিসটা ওর হয়ে থাকে। দরজা খুলে উকি দিল একজন বয়। তাকে ডেকে ভেতরে আনলেন পারভি। বললেন, এই এর আগে এই ঘরে যে ছিল তার সম্পর্কে কিছু জানো? জানি স্যার, বলল বয়। খুব ধনী এক আমেরিকান, আমারই বয়সী হবে, নাম পিটার রেমন। ওর কি হয়েছে বলতে পারো? জিজ্ঞেস করল কিশোর। কোথায় গেছে ও, কিছু বলে গেছে? না, দুজন লোকের সাথে বেরিয়েছে, কোথায় গেছে বলতে পারবো না। লোকগুলোকে চেনো? একজনকে চিনি, মানে দেখেছি আর কি, অনেকবার, ভারো পেসো মার্কেটে। তবে ওর নামও জানি না আমি, কি কাজ করে তাও জানি না। আরো কিছু প্রশ্ন করল কিশোর। আর কোনো তথ্য দিতে পারল না ছেলেটা। ওকে যেতে বলল সে। তোমরা যদি যেতে চাও, পারভি প্রস্তাব দিলেন, খুশি হয়ে তোমাদেরকে আমি ভারো পেসো মার্কেটে নিয়ে যেতে পারি তোমাদের বন্ধুকে খুঁজতে। তাহলে তো খুব ভালোই হয়। ওই হোটেলেই দুজনের জন্য একটা ঘর ভাড়া নিল কিশোর। তারপর বেলিম ঘুরে দেখতে বেরিয়ে পড়ল ব্রাজিলিয়ান জানোয়ার ব্যবসায়ীর সঙ্গে। রাস্তায় পথচারীর ভিড়, ওদের পাশ কাটিয়ে হনহন করে হেঁটে চলেছে। সবাই ব্যস্ত, গাড়িও আছে প্রচুর, তবে বেশিরভাগই পুরনো, ঝরঝরে। নারকেল তেল তৈরি হচ্ছে কারখানায়, বাতাসে তার গন্ধ ভেসে আসছে। নাক কুচকে ছেলেদেরকে শ্বাস নিতে দেখে হেসে বললেন পারভি, নারকেল তেলের বিরাট ব্যবসা রয়েছে এখানে, রপ্তানি করা হয়। ওই ট্রাকগুলো দেখছো, বস্তার ভেতর নারকেল বোঝায়। ঘুরতে ঘুরতে খিদে পেলে ছোট একটা রেস্টুরেন্টে ঢুকে তিনজনে লাঞ্চ সেরে নিল। তারপর আবার ঘুরতে শুরু করলো মার্কেটের ভেতর। দুপাশে দোকানের সারি, মাঝখান দিয়ে চলে গেছে পথ। নানা রকম পণ্যে বোঝায় দোকানপাট। গ্রীষ্মমণ্ডলীয় ফল, স্যান্ডেল আর সস্তা রংচঙা জিনিসের দোকানই বেশি। খদ্দেরও আছে প্রচুর। দোকানিরা দাম হাঁকছে, খদ্দেররা দর কষাকষি করছে, অনেক সময় নিয়ে জিনিস কিনছে। ওদের কথাবার্তা পর্তুগিজ ভাষায় চলছে। একটা দোকান দেখা গেল যেখানে জন্তু জানোয়ারের হাড়গোড়, চামড়া, এমনকি জীবন্ত জানোয়ারও বিক্রি করে। সেদিকে হাত তুলে হেসে বলল রবিন, কিশোর দেখো কি জিনিস, কিনবে নাকি? পাইথনের বাচ্চা, অ্যালিগেটরের দাঁত। মন্দ হয় না, কিশোর বলল। ভুটু শিখে নিয়ে ওই দোকান থেকে সরঞ্জাম কিনে চলে যাব আমেরিকায়। প্রথমেই ভুটুর ক্ষমতা ফলাবো চাচির উপর, যাতে মন নরম হয়ে যায়, হয়তো কার আমাদের খাটিয়ে না মারে। শেষে আর একটা অদ্ভুত দোকানের সামনে এসে দাঁড়ালো ওরা। পর্তুগিজ ভাষায় দোকানের নামটাও অদ্ভুত, মানে করলে দাঁড়ায় ডাইনি বিদ্যার আখড়া। ভেতরে ছোটখাটো ছুচোমুখ এক বুড়ো বসে বসে বিক্রি করছে আজব সব জিনিস। পাথরের পুরো ছোট মূর্তি, মোমের মূর্তি,
যার মধ্যে ইচ্ছে করলে ভুডুর সুচ ঢোকানো যায়, জাদু করার জন্যে নানা রকম উদ্ভট সরঞ্জাম। লোকটির সঙ্গে পর্তুগিজে কথা বললেন পারভি। ছেলেদের দিকে ফিরে তাকিয়ে বললেন, ভুডুর একটা অনুষ্ঠান হবে, আমাদেরকে থাকতে বলেছে পামু। ধ্যানে বসে সে নাকি বলে দিতে পারবে তোমাদের বন্ধু কোথায় আছে। বুড়োর নাম পামু, ওঝা। ছেলেদের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো, ভাঙা আর ক্ষয়ে যাওয়া দাঁত বের করে হাসল। পারভিকে বলল কিশোর, ওকে বলুন, ওসব ধ্যান ফ্যান আমরা বিশ্বাস করি না। পারভি হাসলেন, বিশ্বাস করবে না আমিও জানি, তবে অনুষ্ঠানটা সত্যিই মজার। তবে উপভোগ করবে তুমি, এটা বলতে পারি। এরকম সুযোগ সবসময় পাবে না। রাজি হয়ে যাও। এক মুহূর্ত ভেবে নিয়ে কিশোর বলল, বেশ। ওঝার সঙ্গে আবার পর্তুগিজে কথা বললেন পারভি। বাউ করল লোকটা, ওদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল দোকানের ভেতর দিয়ে। নানা রকম জিনিস গাদাগাদি করে রাখা হয়েছে, এই যেমন সাপের শুকনো চামড়া, বুনো গাছগাছড়ার ডাল পাতা শেকড়। দোকানের পেছনের ছোট একটা দরজার কাছে এসে থামল লোকটা। গেট খুলে ঢুকলো। কিশোররা ঢুকলো তার পেছনে। পাথরের সরু ঘোরানো সিঁড়ি নেমে গেছে। মোলায়েম স্বরে আনমনে বিড়বিড় করে কি বলছে গামু। দেয়ালে ঝোলানো একটা লণ্ঠন নামিয়ে নিয়ে আগুন ধরালো। নামতে শুরু করলো সিঁড়ি বেয়ে। বাতাস শীতল, ভেজা ভেজা, দেয়ালের গা স্যাঁতস্যাঁতে। লন্ডনের ঘোলাটে হলুদ কাপা কাপা আলোয় অন্ধকার তো কাটছেই না, বরং যেন জমাট বাড়ছে আরো। ভুতুরে রহস্যময় গা ছমছমে পরিবেশ। ভারী একটা কাঠের দরজার সামনে দাঁড়িয়ে নিজের ভাষায় কথা বলল বুড়ো। ছেলেদেরকে সেটা অনুবাদ করে শোনালেন পারভি। রাস্তার অনেক নিচে মাটির তলার একটা ঘরে এসে দাঁড়িয়েছি আমরা। অনেক উটকো লোক এসে বিরক্ত করে, বিশেষ করে পুলিশ। তাদের ভয়ে এখানে অনুষ্ঠান করা হয়, যাতে বাধা চাঁদা না পড়ে। পুলিশ? অস্বস্তির শিহরণ যেন শিরশির করে নেমে গেল কিশোরের মেরুদণ্ড বেয়ে। এ কোথায় নিয়ে আসা হলো ওদের? কালো একটা চাবি বের করে তালায় ঢোকালো পামু। কিট করে খুলে গেল তালা। বিশাল একটা ঘর, ভ্যাপসা গন্ধ। ধুলোয় ঢাকা অসংখ্য থাম ধরে রেখেছে ছাদটাকে। পাথরের মেঝেতে গোল হয়ে বসে আছে জনাকুড়ি স্থানীয় লোক। পরনে ঢলঢলে সাদা আলখেল্লা। মাটির একটা জগ ঘুরে বেড়াচ্ছে হাত থেকে হাতে। যার হাতে যাচ্ছে সেই লম্বা একটা চুমুক দিয়ে তুলে দিচ্ছে পাশের লোকটির হাতে। ফিসফিস করে রবিন আর কিশোরকে বললেন পারভি, ম্যাকুম্বার জগতে প্রবেশ করলে তোমরা। ম্যাকুম্বা? রবিন অবাক, সেটা আবার কি? ভুডুরই একটা অঙ্গ। এই লোকগুলোর বিশ্বাস জাদু নাচের মাধ্যমে হারিয়ে যাওয়া কিংবা দেহ ছেড়ে যাওয়া আত্মাদের আবার ডেকে আনতে পারবে। যে কোনো একজন নর্তকের উপর ভর করবে আত্মা। কিন্তু এখন তো নাচছে না, কিশোর বলল। ওরা তৈরি হচ্ছে, দেখছো না? পবিত্র পানীয় খাচ্ছে ওরা। ভয়াবহ স্বাদ, খেয়ে দেখেছি একবার। মাধ্যম, অর্থাৎ কার উপর প্রেতাত্মা ভর করবে বোঝা গেল। ধীরে ধীরে এপাশ ওপাশ দুলতে শুরু করলো লোকটা। সুর করে শ্লোক বলতে লাগলো অন্যেরা, তালে তালে তালি বাজাতে লাগলো। এটা ওদের পবিত্র সঙ্গীত, পারভি বললেন ছেলেদেরকে। এই শ্লোক বলে বলে মৃতের দুনিয়ার সাথে জীবিত মানুষের যোগাযোগ স্থাপন করছে। আবছা আলোতে কিম্ভূত লাগছে চেহারাগুলোকে। কালো চোখে আলো পড়ে ঝিক করে উঠছে, যেন জ্বলছে ওগুলো। জোরালো হতে লাগলো সঙ্গীত, বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। চড়া হচ্ছে সুর, উঁচু পর্দায় উঠে যাচ্ছে ক্রমেই। হঠাৎ কিশোরদের কাছের লোকটা লাফিয়ে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করলো। একের পর এক লাফিয়ে উঠতে লাগলো অন্যেরা, একইভাবে লাফাতে লাগলো। মাঝে মাঝে পা ঠুকছে মেঝেতে, যেভাবে খুশি হাত নেড়ে চলেছে। একটা দিকে বিশেষ খেয়াল রেখেছে, চক্রটা যাতে না ভাঙে। গোল হয়ে ঘুরতে শুরু করলো ওরা। নিজের অজান্তেই সেদিকে এগিয়ে চলল কিশোর। ম্যাকুম্বা নর্তকদের বড় বড় চোখ যেন সম্মোহিত করে ফেলেছে ওকে। অদৃশ্য এক চুম্বক বুঝি টেনে নিয়ে চলেছে সামনের দিকে, চক্রের ভেতরে ঢোকার জন্য টানছে। এড়াতে পারল না সেই আকর্ষণ, ঢুকে পড়ল ভেতরে। ঘুরছে চক্রটা, গতি বাড়ছে। আচমকা একটা চিৎকারে ঘোর কেটে গেল কিশোরের। গলা চেপে ধরে মেঝেতে পড়ে আছে একটা লোক। অন্যেরাও চেঁচাতে শুরু করলো। উদ্দাম হয়ে উঠল নাচ, সবাই পাগলের মতো লাফাচ্ছে। চারপাশে তাকালো কিশোর, হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। ছুটে গেল দুজন লোকের দিকে। রবিন আর পারভিকে খুঁজছে। কই, না তো, এরা নয়।
হাত পা ঠান্ডা হয়ে আসছে ওদেরকে কোথাও না দেখে। মাথা গরম করো না, নিজেকে ধমক দিল কিশোর। আরেকবার খুঁজল রবিনকে। ছুটে চলল চক্রের পাশ দিয়ে। পুরো চক্রটা ঘুরে আবার ফিরে এলো যেখান থেকে শুরু করেছিল সেখানে। কিন্তু নেই, কোথাও নেই রবিন আর পারভি। গেল কোথায়? বেরিয়ে গেল। দরজার দিকে তাকালো সে, কিন্তু কোথায় দরজা? যেখান দিয়ে ঢুকেছিল সেই পথটা চোখে পড়ছে না এখন। বুকের দুরু দুরু বেড়ে গেল। একদল খেপা ভুতুতে বিশ্বাসী মানুষের মাঝে আটকা পড়েছে সে। অসংখ্য হাত যেন সরুপিল গতিতে এগিয়ে আসতে লাগলো কিশোরের দিকে, ছোঁয়ার চেষ্টা করছে। ব্যাপারটা কি? তাকে কি ম্যাকুম্বা অনুষ্ঠানের বলি করা হলো? পালাতে হবে, পালাতে হবে, একটাই চিন্তা এখন ঘুরতে লাগলো তার মাথায়। কিছুতেই খেপাগুলোর হাতে আটকা পড়া চলবে না। সরে গেল চক্রের ধারে। ছুটে এলো একটা হাত তাকে ধরার জন্যে। কিছুতেই ধরতে দেবে না, সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে। আঘাত করার জন্য তৈরি হলো। জুডো আর কারাতের যত বিদ্যে শিখেছে সব প্র্যাকটিস করবে এখানে। এই মুহূর্তে একটা লোকের জন্য বড় আফসোস হতে লাগলো তার, মুসা আমান। এই বিপদে মুসা থাকলে অনেক সাহায্য করতে পারত। থামো কিশোর, নিচু গলায় কথা বলে উঠল একটা পরিচিত কণ্ঠ। আমি রবিন। রবিন? স্তব্ধ হয়ে গেল যেন কিশোর। ওই ভুতুড়ে আলোই এখনো অপরিচিত লাগছে রবিনকে। হ্যাঁ, চিনতে পারছো না তো? হেসে উঠল সে। এই পোশাকটা পরতে বলা হয়েছে আমাকে। এই যে ইনি। পাশের মানুষটাকে দেখালো সে, মিস্টার পারভি। এই অবস্থা কেন? মিস্টার পারভি বললেন, চলো নাচে যোগ দিই। মনে হলো দিয়েই দেখি না কেমন লাগে। তাছাড়া দেখলাম তুমি ঢুকলে, তাই রাজি হয়ে গেলাম। কিছুটা কৈফিয়তের সুরেই পারভি বললেন, আমি ভাবলাম এখানে ঢুকলে হয়তো পিটারের মনের কথা কিছু জানতে পারবো। পাগল, এই খেপাগুলোর মধ্যে ঢুকে পিটারের কথা? মাথা নাড়তে নাড়তে কিশোর বলল, চলুন পালাই এখান থেকে। আর কিছুক্ষণ এখানে থাকলে আমরাও পাগল হয়ে যাব। নর্তকরা যেন প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছে। ওদের সুলভ বলা এখন চিৎকারের রূপ নিয়েছে। শরীর মোচড়ানো বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। চক্র থেকে সরে গিয়ে পোশাক খুলছে রবিন আর পারভি। এই সময় পামুকে আসতে দেখলো কিশোর। ওদেরকে ইশারায় সঙ্গে যেতে বলল বুড়ো। তারপর চক্রের পাশ দিয়ে এগোলো। ধীরে ধীরে সরে যেতে লাগলো চক্রের কাছ থেকে। মাতাল হয়ে গেছে যেন নর্তকেরা, কোনো দিকে খেয়াল নেই, এমনকি কিশোরের দিকেও না। এই সুযোগ, চট করে একটা ফাঁক গলে বেরিয়ে পড়ল সে। দ্রুত হেঁটে চলে এলো রবিন আর পারভির কাছে। দেরি করলো না ওরা, পামুর পেছন পেছন ছুটল। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে বিশাল এক পাথরের চাঙড়। সেটা সরাতে কিশোরদেরকে অনুরোধ করলো পামু। ঠেলতে লাগলো ওরা, বেজায় ভারী। অনেক কসরত করে পাথরটা সরাতে একটা ফোকর বেরিয়ে পড়ল। হামাগুড়ি দিয়ে তাতে ঢুকে পড়লো ওরা। হামাগুড়ি দিয়েই পৌঁছালো একটা সিঁড়ির গোড়ায়। যেটা দিয়ে নেমেছিল সেটা নয়, আরেকটা। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে উঠে এলো উপরে, দোকানের ভেতর। নিচের অন্ধকার থেকে উজ্জ্বল আলোয় বেরিয়ে চোখ ধাঁধিয়ে গেল। ফলে চোখের সামনে হাত নিয়ে এসে আলো সরানোর চেষ্টা করতে হলো। কি নিয়ে যেন আলোচনা শুরু করলো দুই ব্রাজিলিয়ান। রবিনের হাত ধরে টান দিল কিশোর। সরে এলো এক পাশে, যাতে পারভি ওদের কথা শুনতে না পারেন। বাঁচলাম, বুঝলে? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল কিশোর। মনে হচ্ছে নরক থেকে বেরোলাম। আমার কিন্তু মজাই লাগলো, হেসে বলল রবিন। তবে কয়েকটা ব্যাপারে কেমন যেন খটকা লাগছে, কিছুতেই মন থেকে দূর করতে পারছি না। আমরা এখানে আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে, বেখাপ্পা। এর একটাই মানে, রবিনের কথা সমর্থন করে কিশোর বলল, আমাদের পেছনে লেগেছে কেউ। ডেঙ্গু পারভিকেও এখন সন্দেহ হচ্ছে। আমাদের ব্যাপারে তারা তো আগ্রহ কেন? আমার সন্দেহ হচ্ছে না, কিছু কিছু লোক থাকে ওরকম, গায়ে পড়ে এসে সাহায্য করতে চায়। তা থাকে, তবে এই লোকটাকে সেরকম লাগছে না। এরকম একটা জায়গায় আমাদেরকে আনতে গেল কেন? ভূতে যে সেও বিশ্বাস করে না বোঝাই তো গেল। হতে পারে অনুষ্ঠানে দেখাতেই নিয়ে এসেছে আমাদের। বিভিন্ন কাণ্ড কারখানা দেখে আমরা মজা পাবো ভেবে। আরও প্রশ্ন আছে, বুঝলে? একেবারে সঠিক সময়ে এসে হোটেলের ঘরে হাজির হয়ে যাওয়াটাও রহস্যময়। বলল, দরজা খোলা পেয়েছে,
কিন্তু পারভি ঢোকার আগে আমি বেরোনোর চেষ্টা করেছিলাম, আটকানো ছিল, কিছুতেই খুলতে পারিনি। আমরা ঢোকার পরপরই তালা লাগিয়ে দিয়েছিল কেউ। মানে? কিশোরের মনে পড়ল, রবিন অনেক কিছুই জানে না, বেহুশ হয়েছিল সে। হোটেলের ঘরে যা যা ঘটেছে সব খুলে বলল। ডাক্তারের জন্য ফোন করলাম, কেউ ধরল না, কিন্তু পারভি করতেই সাথে সাথে ধরল। তাতে কিছু প্রমাণ হয় না, অন্য ফোন দিয়ে হয়তো ব্যস্ত ছিল তখন ক্লার্ক। তাহলে তালা লাগানোর ব্যাপারটাকে কি বলবে? আটকে গিয়েছিল হয়তো। তারপর বেল বয় ঢুকলো, তাকে তো কেউ ডাকেনি। বড় বেশি কাকতালীয় হয়ে যাচ্ছে না? কাজ ছিল বলেই ঢুকেছিল। একটা ট্রে আর দুটো গ্লাস দেখেছিলাম ড্রেসারের উপর, ওগুলো নিয়ে যেতেও আসতে পারে। আর একবার জোরে নিঃশ্বাস ফেললো কিশোর, তা পারে, তবে প্রতিটি ঘটনাই সন্দেহজনক। হাত তুলে ওদেরকে ডাকলেন এই সময় পারবি। ওরা কাছে গেলে বললেন পিটারকে কোথায় পাওয়া যেতে পারে আন্দাজ করেছে পামু। দিব্য চোখে দেখতে পেয়েছে আমাজন ধরে ম্যানাওয়ের দিকে চলেছে তোমাদের বন্ধু। ম্যানাও? নিচের ঠোঁট কামড়ে ধরল কিশোর। হ্যাঁ, এখান থেকে প্রায় 1000 মাইল দূরে নিগ্রো নদীটা যেখানে আমাজনের সাথে মিলেছে, সেখানকার একটা বন্দরের নাম হচ্ছে ম্যানাও। ফালতু কথা, রবিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল কিশোর। ওরা যে বিশ্বাস করছে না আজ করতে পারলো পামু। হেসে কিছু বলল। পারভি অনুবাদ করে দিলেন। পামু বলছে ওর দিব্য চক্ষে দেখার ক্ষমতার উপর আমাদের আস্থা রাখা উচিত, নইলে সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে পিটারের। ওকে পেতে চাইলে ম্যানাউতেই যেতে হবে তোমাদের। ঠিক আছে, ভেবে দেখব, দায়সারা জবাব দিল কিশোর। যদি যাই। পেছনে একটা খসখস শব্দে বাধা পড়ল তার কথায়। রোমস কয়েকটা আঙুল পর্দা সরালো, তারই শব্দ। অনেকটা মানুষের মতোই দেখতে একটা মুখ উকি দিল ফাঁকে। কিশোর আর রবিন দেখল একটা হাওলার মাংকি, চকচকে কালো রোম, কুৎসিত চেহারা, মুখভঙ্গি ভয়ঙ্কর। এক পলকের জন্যে বানরটার মুখ দেখতে পেল দুজনে। পরক্ষণেই পর্দার আড়ালে সরে গেল ওটা। আপনার পোষা বানর, তাই না? পামুকে জিজ্ঞেস করল রবিন। অনুবাদ করে পামুকে শোনালেন পারভি। গোয়েন্দাদেরকে অবাক করে দিয়ে রেগে গেল বুড়ো। জোরে জোরে মাথা নাড়তে লাগলো, গড়গড় করে কিছু পর্তুগিজ শব্দ উড়ে দিল যেন। পারভি জানালেন, সে বলছে পোষা তো দূরের কথা, তার দোকানের কাছাকাছি কোনো বানর নেই। কিন্তু আমরা যে দেখলাম। কিশোরের প্রশ্ন। পামু বলছে ওটা তোমাদের চোখের ভুল, ওর দিব্য চোখের মতোই। রেগে গেল রবিন। হেসে ব্যাপারটাকে হালকা করে দেওয়ার জন্যই যেন পারভি বললেন, হবে হয়তো। যা বললে এই কথাটা পামুকে বলা যাবে না, রেগে গিয়ে কি করে বসে কে জানে। ওঝাদের মেজাজ মর্জি এমনিতেই ভালো থাকে না, আর বেলিমের এরা তো সবচেয়ে বদমেজাজি। আপনি কি ভয় করছেন যে পামু আমাদের অভিশাপ দেবে? কথা বাড়ানোর মধ্যে গেল না আর কিশোর, তাড়াতাড়ি বলল, আমাদের এখন হোটেলে ফেরা উচিত। বাধা দিলেন পারভি। না, ওখানে আর যেও না তোমরা। কিছু না মনে না করলে আমার বাড়িতেই চলো, নিজের বাড়ি মনে করে থাকতে পারবে যতদিন বেলিমে আছো। কিশোর বলল, না, অনেক ধন্যবাদ আপনাকে, তেমন প্রয়োজন পড়লে নিশ্চয়ই যাব, তবে এখনো কোনো অসুবিধা হয়নি। তাছাড়া হোটেলে থাকলে শহরের একবারে মাঝখানে থাকতে পারবো, আমার বন্ধুকে খুঁজতে সুবিধা হবে। ঠিক। কিশোরের সঙ্গে সুর মেলালো রবিন। পারভি আর পামুর সঙ্গে হাত মিলিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল দুই গোয়েন্দা। হোটেলে ফিরে এলো। ডেস্ক ক্লার্ক বলল, পিটার রেমন ফিরে এসেছে। এখানেই আছে? উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল রবিন। না, জ্যাকেটটা নিয়ে আবার চলে গেছে। কোথায় গেছে? ঠিকানা দিয়ে গেছে এবার? কিশোর জিজ্ঞেস করল। বলল ম্যানাউতে যাবে। কিছুক্ষণ বসতে বলেছিলাম, বসলো না, বলল তাড়াহুড়ো আছে। ম্যানাউতে কোথায় যাবে বলেনি। নিজেদের ঘরে উঠে এলো দুজনে। দরজা বন্ধ করেই রবিন বলে উঠল, কিশোর, পামু ঠিকই বলেছে, আশ্চর্য। কিশোর বলল, হুম, এর মধ্যে কোনো রকম জালিয়াতি আছে। কিন্তু রবিন সে কথা মানতে পারল না, তর্ক শুরু করল। সে শুনেছে যে ভুডু ওঝাদের নানা রকম অলৌকিক ক্ষমতা রয়েছে, বিশেষ করে দিব্যচক্ষে দেখার ব্যাপারটা। তর্কের মধ্যে গেল না কিশোর, বরং কেসটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করতে বসল। আর একটা রহস্য এসে এখন যোগ হয়েছে, বলল সে, বানর রহস্য। তুমি কি ঠিক দেখেছ? তাকিয়েই তো ছিলাম ওটার দিকে,
দেখবো না কেন? চেয়ারে হেলান দিল কিশোর। বাতাস দিয়ে গাল ফুলিয়ে আস্তে আস্তে ছাড়লো। পারভি আমাদের বোকা বানাতে চেয়েছে। ওই লোকটাকে নিয়ে অহেতুক ভাবছো তুমি। লোক খারাপ বলে মনে হয় না আমার। আচ্ছা, আরেক কাজ করলেই তো পারি আমরা। মিস্টার সাইমনকে বলতে পারি লস অ্যাঞ্জেলেসের ব্রাজিলিয়ান এম্বাসিতে গিয়ে ডেঙ্গু পারভির ব্যাপারে খোঁজ নিয়ে আমাদেরকে জানাবেন। সন্দেহজনক কিছু থাকলে তো বেরিয়েই পড়বে। হ্যাঁ, ঠিক বলেছ, আজই কেবল পাঠাবো। ম্যানেজার ব্যাপারে কি ঠিক করলে? ওটাই এখন আমাদের একমাত্র সূত্র। যাওয়াই উচিত, তবে খুব সাবধান থাকতে হবে আমাদের। একটা কেবল লিখে ফেলো না। ক্লার্ককে ফোন করে একটা কেবল গ্রামের ফর্ম আনালো রবিন। লিখতে বসলো, ডেঙ্গু পারভির খবর জানতে চাই, ব্রাজিল এম্বাসিতে খোঁজ করুন প্লিজ। আমরা ম্যানাও যাচ্ছি পিটারকে খুঁজতে। রবিন। কেবলটা কিশোরও পড়ে ওকে করে দিল। রবিন বলল, এখনই পোস্ট করে দিয়ে আসি। সবকিছুতে যেরকম সন্দেহ দেখা যাচ্ছে, বেলবয়কেও বিশ্বাস করতে পারছি না। এখনই যেতে চাও? বেশ, চলো, খিদেও পেয়েছে। হোটেলের কাছেই একটা ছোট রেস্টুরেন্টে ডিনার সেরে নিল ওরা। তারপর গিয়ে কেবলটা পোস্ট করে দিয়ে এলো। ঘরে এয়ার কুলার নেই, আগুন হয়ে আছে যেন ঘর, এত গরম। জানলা দরজা সব বন্ধ। জানলার দিকে এগোতে এগোতে কিশোর বলল, খুলে রাখা উচিত, নইলে শ্বাস নিতে পারবো না। শাওয়ারের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে শরীর কিছুটা শীতল করে এলো ওরা। শোয়ার আগে বিছানার পাশের টেবিলটাই একটা টর্চ রেখে দিল কিশোর, রাতে জরুরি দরকার পড়লে ব্যবহারের জন্যে। যা অবস্থা এখানে, বিদ্যুতের ওপরও পুরো ভরসা রাখতে পারছে না। গরমে গভীর ঘুম হলো না। বিছানার এপাশ ওপাশ করতেই থাকলো ওরা। ঘামে ভিজে যাচ্ছে চাদর। হঠাৎ পুরোপুরি সজাগ হয়ে গেল। ঘরের ভেতরে অদ্ভুত শব্দ। ওদের খুলে রাখা কাপড়ের উপর একটা মূর্তিকে ঝুঁকতে দেখলো আবছাভাবে। চোর, রবিন ভাবল। আস্তে করে টর্চের জন্য হাত বাড়ালো কিশোর। তুলে নিয়ে মূর্তিটার দিকে করেই সুইচ টিপে দিল। চেয়ারের কাছে দাঁড়িয়ে ওরই একটা শার্ট হাতে তুলে নিয়েছে বানরটা। কুৎসে নাকটা কুচকে ফেলেছে। উজ্জ্বল আলোর দিকে তাকাতে গিয়ে প্রায় বুঝে গেছে চোখের পাতা। ভেঙচি কাটছে। বেরিয়ে পড়েছে মারাত্মক ছদন্ত। লাফ দিয়ে বিছানা থেকে নেমে বানরটাকে ধরতে ছুটে গেল দুজনে। রোমশ একটা পা চেপে ধরল রবিন। ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল বানরটা। লাফিয়ে সরে গেল। জানালার কাছে গিয়ে একবার ফিরে তাকালো। তারপর প্রায় ডাইভ দিয়ে বেরিয়ে গেল বাইরে। জানালার কাছে ছুটে গেল কিশোর আর রবিন। দেখলো ফায়ার এস্কেপ বেয়ে স্বচ্ছন্দে নেমে যাচ্ছে বানরটা। লেজটাকেও হাতের মতো ব্যবহার করছে। কিছু দূর নেমে ফায়ার এস্কেপ থেকে সরে গিয়ে কার্নিশের একটা কোণা ধরে ফেললো। তারপর জানালার পাল্লা ধরে সহজেই নিচে নেমে ছুটে চলে গেল হোটেলের কোণের দিকে। জঘন্য চেহারা, গলা কাঁপছে রবিনের। তুমি সাক্ষী না থাকলে বিশ্বাসই করতাম না আমি ভাবতাম দুঃস্বপ্ন দেখেছি। একেবারেই বাস্তব। খুলে রাখা কাপড়গুলো দেখতে লাগলো কিশোর, কিছু খোয়া গেছে কিনা। দেখে হতাশ ভঙ্গিতে চুলে আঙুল চালালো। সব গেছে, টাকার ব্যাগ, চাবির রিং, পাসপোর্ট আর অন্যান্য সব কাগজপত্র। তাড়াতাড়ি এসে নিজের শার্ট প্যান্টের পকেটে হাত ঢোকালো রবিন। ধপ করে বসে পড়লো চেয়ারে। গেছে, আমারগুলোও নেই। বিছানায় বসলো কিশোর। রবিন সাংঘাতিক চোর ওই বানরটা। মানুষ অত সহজে কাজটা করতে পারতো না। হয়তো কোনো মানুষ চোরেই বানরটাকে দিয়েও কাজ করিয়েছে। আমিও সেই কথাই ভাবছি। চুপ হয়ে গেল দুজনে। কতটা বিপদে পড়েছে আন্দাজ করতে পারছে কিশোর। রবিন বলল, ফাঁদে আটকে পড়েছি আমরা। টাকা নেই, পাসপোর্ট নেই, কিচ্ছু নেই। কি করব? আমেরিকান কনসুলেটের কাছে যাব। তারপর পারভিকে ফোন করে আমাদের দুরবস্থার কথা জানাবো। আসলে ওর কাছাকাছি থেকে দেখতে চাই এসবে জড়িত আছে কিনা। খোলাখুলি সব জানালে ভাববে আমরা ওকে সন্দেহ করছি না, ভুল করে বসতে পারে, আর তাহলেই সূত্র পেয়ে যাব আমরা। এই পরিস্থিতিতেও কেসের কথা ভাবছো? এসেছি যে কাজে, তার কথা না ভেবে কি করব? সকাল 9টায় জেসকে ফোন করে ডেঙ্গু পারভির সঙ্গে লাইন দেওয়ার অনুরোধ করল কিশোর। কয়েক সেকেন্ড পর রিসিভারে ভেসে এলো ব্রাজিলিয়ানের কণ্ঠস্বর। চুরির খবর জানালো কিশোর। কোনো চিন্তা নেই, অভয় দিলেন পারভি। চলে এসো আমার এখানে, ট্যাক্সি নিয়ে আসবে। ভাড়ার কথা তেমন ভেবো না।
এখানে নাস্তা হবে, চাকরকে সব নির্দেশ দিয়ে রাখছি আমি। আমন্ত্রণ রক্ষা না করে উপায় নেই, পারভির ওখানে যেতেই হবে। তবে তার আগে কনসুলেটের ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিল কিশোর। অ্যাম্বাসির একজন কর্মচারী ওদেরকে কিছু টাকা ধার দিলেন। টাকার জন্য বাড়িতে কেবল করার ব্যবস্থা করলেন, আর কাগজপত্র যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করে দেওয়ার ব্যাপারে কথা বললেন। তাকে ধন্যবাদ দিয়ে অনেক নিশ্চিন্ত হয়ে আবার এসে ট্যাক্সিতে উঠল ওরা। 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেল বেলিমের শহরতলিতে, পারভির বাড়িতে। বিশাল রেসিডেন্সিয়াল এলাকা, অনেক বড় বড় বাড়ি, ছড়ানো লন। অনেক বাড়িতেই দেখা গেল মেয়েরা বারান্দায় ঝাড়ু দিচ্ছে কিংবা জানালার কাচ মুছছে, বাগানে কাজ করছে মালিরা। সুন্দর এলাকা, রবিন মন্তব্য করল। এরকম দেশেও ধনীদের কোনো কষ্ট নেই, আরামে আছে। ধনীরা সব জায়গায় আরামে থাকে। সবচেয়ে সুন্দর বাড়িগুলোর একটা পারভির বাড়ি। লোহার বিরাট গেটের ওপাশ থেকে চলে গেছে লম্বা পথ, দুধারে গ্রীষ্মমণ্ডলীয় ফুলের বাগান, ঝলমলে রং। মস্ত একটা বাড়ির কাছে গিয়ে শেষ হয়েছে পথটা। দরজা খুলে দিল চাকর, পথ দেখিয়ে ওদেরকে নিয়ে চলল বাড়ির পেছন দিকে। বড় একটা সুইমিং পুলের পাশে চেয়ারে বসে আছেন পারভি। পুলের কয়েক ফুট দূর থেকে 3 দিকে রয়েছে ঘন ঝোপঝাড়। একটা পাশ অর্থাৎ বাড়ির দিকটা কেবল খোলা। উঠে দাঁড়ালেন পারভি। তোমরা এসেছ, খুব খুশি হয়েছি। হাত নেড়ে 2 চেয়ার দেখিয়ে ওদেরকে বসতে ইশারা করলেন তিনি। কিশোর লক্ষ্য করল পুলের পশ্চিম ধারে পাতা রয়েছে ওই টেবিলটা, রোদ লাগে। সূর্যের দিকে পিঠ দিয়ে বসলো সে আর রবিন। আর একজন চাকর নাস্তা নিয়ে এলো। অনেক বেলা হয়েছে, খিদেও পেয়েছে দুজনের। প্রায় গপ গপ করে খেতে শুরু করলো। খেতে খেতেই চুরির ঘটনাটা নিয়ে আলোচনা চলল। ফোনে সব বলা যায়নি পারভিকে, শুনে এখন তাজ্জব হয়ে গেলেন তিনি। ন্যাপকিনটা ভাঁজ করে টেবিলে রেখে দিলেন। এখনই পুলিশকে জানাচ্ছি সব। আমরা যাব আপনার সাথে। না, দরকার নেই, তোমরা থাকো, বিশ্রাম করো। ইচ্ছে হলে পুলেও নামতে পারো। খালি গায়ে নামতে না চাও, স্যুট পরে নেবে, সব আছে বাড়িতে। ওদেরকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হাঁটতে শুরু করলেন পারভি। কাছেই পার্ক করে রাখা হালকা নীল রঙের একটা স্পোর্টস কারে উঠে চলে গেলেন। রোদের মধ্যে অলস ভঙ্গিতে কিছুক্ষণ বসে রইল 2 গোয়েন্দা। ওরকম বসে থাকতে আর কত ভালো লাগে। শেষে রবিন বলল, এর চেয়ে পানিতে নামা ভালো, কি বলো? এগুলো আগে সরানো দরকার। টেবিলে রাখা খাবারগুলো দেখালো কিশোর। অনেক বেশি দেয়া হয়েছে। ওরা খাওয়ার পরেও প্রচুর রয়ে গেছে, নষ্ট করে লাভ নেই। বেল বাজিয়ে চাকরদের ডাকলো সে। কয়েকবার বাজিয়েও কারো সাড়া না পেয়ে শেষে উঠে বাড়ির ভেতরে দেখতে গেল কি হয়েছে। শূন্য বাড়ি, কেউ নেই। বারান্দায় কিংবা সামনের বাগানেও কাউকে দেখা গেল না। রবিনও এসে দাঁড়ালো তার পাশে। কি হয়েছে? সব উধাও। হয়তো ওদের ছুটি হয়ে গেছে, একবেলাই কাজ করে দিয়ে যায়। অত কথা না ভেবে চলো পানিতে নামি। ওরকম একবেলা কাজ করে চলে যাবে তাই বলে? এটা হতেই পারে না। যারা ঠিকা কাজ করে তারাও দিন শেষ হওয়ার আগে ছুটি পায় না। অস্বস্তি বোধ করছে কিশোর। নিচের ছোটে চিমটি কাটলো একবার। ডেঙ্গু পারভি কোনো এক খেলা খেলছে। সেটা কি এটা জানতে হলে এখানেই থাকতে হবে আমাদের। ঘরে এসে ঢুকলো দুজনে। সাঁতারের পোশাক খুঁজে বের করতে সময় লাগলো না। একটা নিয়ে পরে ফেললো রবিন। কিশোরও পড়তে লাগলো আর একটা। চিন্তিত, চাকরদের উধাও হওয়া নিয়ে ভাবছে। ঘর থেকে বেরিয়ে দেখলো রোদ বেড়েছে। সুইমিং পুলের পানিতে যেন ঠিকরে এসে চোখে লাগছে রোদের উজ্জ্বল ঝিলিক। ডাইভিং বোর্ডে উঠে পেছন করে দাঁড়ালো রবিন, উল্টো হয়ে ডাইভ দেওয়ার জন্যে। রোদ বাঁচাতে কপালের উপর হাত নিয়ে এসেছে কিশোর। পানির দিকে চোখ পড়তেই হঠাৎ একটা নড়াচড়া দেখতে পেল। কানে এসে বাড়ি মারলো যেন মেরি চাচির বহুবার বলা একটা হুঁশিয়ারি, যে কোনো কিছুতে ঝাঁপ দেওয়ার আগে ভালো করে দেখে নেবে। দ্রুত পুলের কিনারে চলে এলো সে। নুয়ে তাকিয়ে দেখলো ছোট একটা মাছ, বড় জোর 8 কি 9 ইঞ্চি লম্বা, মুখটা ভোঁতা, বিশাল চোয়াল, হা করলে অনেকখানি ঝুলে যায়। নীলচে রূপালী শরীর, পাখনায় লালের ছোঁয়া। চিৎকার করে উঠল সে, রবিন, খবরদার, থামো। আর একটা মুহূর্ত দেরি হলেই লাফ দিয়ে ফেলেছিল রবিন। সামলাতে অনেক কসরত করতে হলো। ঝুঁকে কিশোরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে?
হাত নেড়ে ডাকলো কিশোর, নেমে এসো, দেখে যাও। ডাইভিং বোর্ড থেকে নামলো রবিন। কিশোরের পাশে দাঁড়িয়ে তাকালো পানির দিকে। একটা নয়, অনেকগুলো মাছ দেখা গেল। ধক করে উঠল রবিনের বুক। কিশোর, পিরানার মতো লাগছে তো। ভীষণ গম্ভীর হয়ে গেছে কিশোর, আনমনেই মাথা নাড়ল শুধু। দাঁড়াও দেখছি বলে টেবিলের কাছে চলে গেল রবিন। মাংসের প্লেটটা নিয়ে এলো। এক টুকরো মাংস তুলে নিয়ে ছুঁড়ে ফেললো পানিতে। পানি ছোঁয়ার সঙ্গে সঙ্গে এসে টুকরোটাকে ছেঁকে ধরলো মাছের ঝাঁক। নিমেষে নেই হয়ে গেল ওটা, যেন ছিলই না কখনো। কেঁপে উঠল রবিন। পিরানহাই! সময় মতো কিশোরের চোখে না পড়লে এতক্ষণে কি দশা হতো তার ভেবে হাত পা অসাড় হয়ে আসতে চাইল। মালিক সহ গোলামেরা কেন গায়েব হয়ে গেছে বুঝতে পারছি এখন। বিড়বিড় করলো কিশোর, আমাদেরকে খুন করার প্ল্যান করছিল ওরা। একই সাথে লাশ লুকানোর ব্যবস্থা। হাড়গুলো কেবল পড়ে থাকতো পুলের তলায়, কেউ কোনোদিন খুঁজে পেত না আমাদের। তখনই সন্দেহ হয়েছিল আমার, এত ছায়া থাকতে রোদের মধ্যে টেবিল পেতেছে কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা হলো, রোদ দেখলে সেদিকে পিঠ দিয়ে বসবো আমরা, সুইমিং পুলের দিকে নজর পড়বে না। আর যদি রোদের দিকে মুখ করে বসি, সূর্যের জন্য পানিতে মাছ দেখতে পাবো না। পুলের কিনারেই বসে পড়লো রবিন। যেন জোর নেই গায়ে। আমার অসুস্থ লাগছে। দাঁড়াও, ওরা যেমন শয়তানি করতে চেয়েছে আমরাও একটা করি বলে বাড়ির দিকে রওনা হয়ে গেল কিশোর। ফিরে চেয়ে দেখলো বসেই আছে রবিন। ডাকলো, কই এসো। রান্নাঘরে ঢুকে ফ্রিজ খুললো সে। শুয়োর আর ভেড়ার মাংসে বোঝায়। নিশ্চয়ই পাইটাটির কথা ভাবছে আমাদের প্রিয় ডেঙ্গু পারবি। শিক্ষা দেবো একটা। রবিন, একটু ধরো, আমি একা পারবো না। ট্রেতে করে মাংসগুলো নিয়ে পুলের পাড়ে চলে এলো দুজনে। পানিতে ছুঁড়ে ফেললো সব। করুক, কিশোর বলল, পিরানহারাই পার্টি করুক। অনেক মাংস। আস্ত শুয়োর আর ভেড়াকে কয়েক টুকরো করে কেটে ভরে রাখা হয়েছিল ফ্রিজে। হাড় সহই রয়েছে। ঝাঁপিয়ে পড়ল পিরানহার ঝাঁক। টকবক করে ফুটতে শুরু করলো যেন পানি। পিরানহারা হাঙরের মতো মাংস ছিঁড়ে খায় না, খুরের মতো ধারালো দাঁত দিয়ে আলগোছে কেটে নিয়ে গিলে ফেলে। ভয়ঙ্কর দৃশ্য। শিউরে উঠল দুজনেই। কল্পনায় দেখতে পেল ওদের উপরে চড়াও হয়েছে ভয়াবহ জীবগুলো। কয়েক মিনিটের মধ্যেই এত মাংস সব সাফ করে ফেলল রাক্ষসে মাছের দল। ঝকঝকে হাড়গুলো কেবল পড়ে থাকলো পুলের তলায়। সামনের দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। খপ করে রবিনের হাত চেপে ধরে টেনে নিয়ে গিয়ে ঝোপের ভেতর লুকিয়ে পড়ল কিশোর। উবু হয়ে বসে পাতা ফাঁক করে তাকালো দুজনে। সাবধানে পুলের দিকে হেঁটে আসছে দুই চাকর। কিনারে দাঁড়িয়ে একজন হেসে উঠে হাত তুলে দেখালো পানিতে, যেন এক মস্ত রসিকতা। হা হা করে হাসলো আর একজন। বেটারা ভাবছে, ফিসফিসিয়ে বলল রবিন, আমাদের হাড়। মাথা ঝাঁকালো কিশোর, বেশিক্ষণ ভাববে না, ওরা বুঝে ফেলার আগেই পালাতে হবে, এসো। ঝোপ থেকে বেরিয়ে কয়েক কদম এগোতে না এগোতেই সে করে পা বেঁধে দড়াম করে পড়ে গেল রবিন। থমকে দাঁড়ালো কিশোর, ওকে উঠতে সাহায্য করল। কিন্তু শব্দটা শুনে ফেলেছে চাকররা। ছুটে আসার শব্দ শোনা গেল। ঝোপঝাড়ের ফাঁক ফোকর দিয়ে একে বেঁকে দৌড় দিল দুই গোয়েন্দা। পেছনের বেড়ার দিকে গেল। পৌঁছে দেখল তাড়াহুড়ো করে ওই বেড়া বেয়ে উঠে ডিঙানো অসম্ভব, তার আগেই ধরা পড়ে যাবে। মরিয়া হয়ে উঠল কিশোর। বেরোনোর উপায় খুঁজতে লাগলো এদিক ওদিক তাকিয়ে। একটা গাছ দেখতে পেল, বেড়া ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছোট একটা ডাল বেরিয়ে গেছে বেড়ার উপর দিয়ে। একটা মুহূর্ত সময় নষ্ট না করে গাছ বেয়ে উঠতে আরম্ভ করলো। ছুটে আসছে লোকগুলো, দেখে ফেললো গোয়েন্দাদেরকে। চেঁচামেচি শুরু করলো ওরা। ছোটার গতি আরো বাড়িয়ে দিল। ডালের উপর উঠে বসেছে, লাফিয়ে বেড়ার বাইরে পড়তে পারবে এখন। নিচে তাকালো, রবিনও উঠছে। লোকগুলো পৌঁছে গেছে। একজন হাত বাড়িয়ে দিল রবিনের পা ধরার জন্য, কিন্তু ফসকে গেল অল্পের জন্যে। লাফিয়ে নামলো কিশোর। তার পরপরই লাফ দিল রবিন। সোজা হয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রবিন বলল, বেটারা ছাড়বে না, ধরতে আসবে আমাদের। একটা গলিতে পড়েছে ওরা। দৌড় দিল মোড়ের দিকে। একেবারেই নির্জন, কাউকে দেখা যাচ্ছে না। মোড় ঘুরতেই একটা বাড়ি চোখে পড়ল। সেদিকে হাত তুলে কিশোর বলল, ওটাতে ঢুকবো।
গেটের কাছে সাইনবোর্ড লেখা রয়েছে বিবলায়োটেকা। লাইব্রেরি, বলল কিশোর। পেছনে পায়ের শব্দ শোনা যাচ্ছে কিনা খেয়ালই নেই। ফিরেও তাকালো না, সোজা ঢুকে পড়ল ভেতরে। কিছুটা নিশ্চিন্ত হয়ে এতক্ষণে চোখ পড়ল পোশাকের উপর। বলল, হায় হায়, এ কি পরে এলাম। রিসেপশন ডেস্কে বসে রয়েছে কালো চুলওয়ালা সুন্দরী এক মেয়ে। সুইমস্যুট পরা দুই গোয়েন্দার উপর নজর পড়তেই বড় বড় হয়ে গেল চোখ। অনেকেই বসে বই আর খবরের কাগজ পড়ছে। একে একে তাদের চোখগুলোও ঘুরে গেল ওদের দিকে। মেয়েটার কাছে গিয়ে কিশোর বলল, বিপদে পড়েছি আমরা, সেই জন্যই এই পোশাকে পালিয়েছি। সাহায্য করবে? আমরা বিদেশি। ভাঙা ইংরেজিতে মেয়েটা বলল, দাঁড়াও, পুলিশে খবর দিচ্ছি। বইয়ের তাকের একপাশে চেয়ারে জড়সড় হয়ে বসলো দুই গোয়েন্দা। এই পরিবেশে সুইমস্যুট পরে সহজ হতে পারছে না। কয়েক মিনিট পরেই পুলিশ এলো। দুজনকে গাড়িতে করে নিয়ে চলে গেল পুলিশ হেডকোয়ার্টারে। পুলিশের চিফ ক্যাপ্টেন ভ্যাকোয়ারও ইংরেজি ভালোই বলতে পারেন। যা যা ঘটেছে বলে গেল দুই গোয়েন্দা। কয়েকজন পুলিশ ঘিরে বসেছে ওদেরকে। তাদের মাঝে যারা ইংরেজি জানে তারা ওদের গল্প শুনে থেকে থেকে অবিশ্বাসী হাসি হাসলো। শেষমেশ হো হো করে হেসে উঠল একজন লেফটেন্যান্ট। আমেরিকানরা রসিকতা খুব পছন্দ করে। ডেঙ্গু পারভি কখনো ওরকম করতে পারে না, চিফ বললেন। তিনি একজন ভালো লোক, সম্মানিত লোক। তাহলে কাউকে পাঠান, রাগ করে বলল কিশোর। সুইমিং পুলটা গিয়ে দেখে আসুক। থমকে গেলেন চিফ, ভুরু কোচকালেন। ভাবলেন, কথাটা পছন্দ হলো তার। তদন্ত করে আসার জন্য লোক পাঠালেন। কিছুক্ষণ পরই ফিরে এসে দুজন অফিসার জানালো, পারভির পুলে পিরানার চিহ্নও নেই। হা হয়ে গেল গোয়েন্দারা। ধপ করে বসে পড়ল কিশোর। নিশ্চয়ই মাছ আর হাড়গুলো সরিয়ে ফেলছে চাকরেরা। গলায় জোর নেই তার, কিংবা দুই অফিসার ঘুষ খেয়েছে। তবে একথা আর বলল না। ধমক দিয়ে চিফ বললেন, বিদেশি বলে এবার ছেড়ে দিলাম। খবরদার, পুলিশের সাথে আর মজা করতে আসবে না। ওই স্যুটগুলো খোলো, যার জিনিস তাকে ফিরিয়ে দিতে হবে। কয়েদিদের ফেলে যাওয়া জামা কাপড়ে দেখি তোমাদের মাপের কিছু মেলে কিনা। কিছুই করার নেই, আর বলার নেই। চুপ করে বসে রইল দুই গোয়েন্দা। কাপড় পাওয়া গেল, সেগুলো পরে বেরিয়ে এলো থানা থেকে। হোটেলে ফিরে চলল। গ্র্যান্ড প্যারা হোটেলের লবিতে ঢুকেই রবিনের হাত আঁকড়ে ধরল কিশোর। ফিসফিস করে বলল, ডেস্কের কাছে দেখো, ও কে? ডেঙ্গু পারভি। সাংঘাতিক রেগে গেছেন ব্রাজিলিয়ান জানোয়ার ব্যবসায়ী। মুখ লাল, রীতিমতো কাঁপছেন। টেবিলে কিল মেরে প্রায় চেঁচিয়ে উঠলেন, কোনো কথা শুনতে চায় না আমি। জলদি বলো, ছেলে দুটো কোথায়? স্যার, সত্যি বলছি, মিনমিন করে বলল ক্লার্ক, আমি জানি না। হাত বাড়িয়ে ওর কলার ধরে এক হ্যাচকা টানে লোকটাকে চেয়ার থেকে তুলে ফেললেন পারভি। কোথায় গেছে? কোনখানে গেলে পাবো? নিশ্চয়ই ওদের কাছ থেকে টাকা খেয়েছো তুমি। বিশ্বাস করুন স্যার, আমি জানি না। কথা আটকে গেল বেচারা ক্লার্কের। লোকটাকে চেয়ারে আবার প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে চরকির মতো পাক খেয়ে ঘুরলেন পারভি। চট করে থামের আড়ালে লুকিয়ে পড়ল দুই গোয়েন্দা। ভাবছে, দেখে ফেলেনি তো ওদেরকে খুনে লোকটা? না, দেখেনি। পারভি তাকিয়েছে দরজায় দাঁড়ানো একজন লোকের দিকে। হাত নেড়ে তাকে দাঁড়াতে বলে আরো কিছুক্ষণ ধমক ধমক দিল ক্লার্ককে। তারপর যখন বুঝলো লোকটা সত্যি কিছু জানে না, তখন ঘুরে হাঁটতে শুরু করলো দরজার দিকে। দারুণ লোকটাকে নিয়ে বেরিয়ে গেল হোটেল থেকে। কপালের ঘাম মুছে কিশোর বলল, আর একটু হলেই দেখে ফেলেছিল। চলো পালাই, ক্লার্ক দেখলেও বিপদে পড়ব। হ্যাঁ, আমাদের সুটকেসগুলো নিতে হবে। ঘরে ঢুকবো কি করে? চাবি চাইতে গেলেই তো। তাই তো, গাল চুলকালো রবিন। নিজেদের অসহায় অবস্থাটা বুঝতে পারছে। টাকা নেই, পয়সা নেই, ব্যবহারের প্রয়োজনীয় জিনিসপত্র নেই, পরনের কাপড়গুলোও অন্যের। কি করবো এখন তাহলে? কয়েক ব্লক দূরে রাস্তার মাথায় একটা পার্ক দেখেছি, ওখানে গিয়ে বসে থাকবো। ওখানে খোঁজার কথা ভাববে না পারভি। বাড়ি থেকে টাকা না আসা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কোনো মতে কাটাতে হবে। একটা লোকও দেখা গেল না পার্কে। এই সময় হয়তো সবাই ব্যস্ত থাকে, এই জন্য এখানে আসার সময় পায় না, কিংবা আসার কথা ভাবেও না। ভালোই হলো ওদের জন্যে। ছড়ানো ডালপাতাওয়ালা একটা গাছের নিচে বেঞ্চে আরাম করে বসলো। কাছাকাছি শোনার কেউ নেই, তাই কথা বলতেও অসুবিধে নেই।
একা একা এত কিছু করতে পারবে না পারভি, রবিন বলল। নিশ্চয়ই অনেক লোকজন আছে, দল আছে, সেই হলো দলের সর্দার। একমত হলো কিশোর। আর সেই দলটা পিটারকে কিডন্যাপ করেছে, ব্যাংক থেকে তোলা তার টাকাগুলো কেড়ে নিয়েছে। এখন তার বাবার কাছ থেকে আরো টাকা আদায়ের জন্য তাকে আটকে রেখেছে। নিচের ছোটে চিমটি কাটল কিশোর। একটা কথা বুঝতে পারছি না, এর মধ্যে ম্যানাউটা আসছে কোত্থেকে? নিশ্চয়ই আমাদেরকে বেলিন থেকে সরাতে চেয়েছিল, গিয়ে খামাখা খোঁজাখুঁজি করে মরতাম আমরা। কিংবা সত্যিই হয়তো পিটারকে ম্যানাউতে নিয়ে যাওয়া হয়েছে। যদি তাই হয়ে থাকে আমাদেরও যাওয়া উচিত। মিস্টার রেমন বলেছেন না, দুনিয়ার যেখানেই থাকুক আমার ছেলে খুঁজে বের করবে তোমরা। তা বটে, কিন্তু যাব কি করে? বোট ভাড়া করে গেলে কয়েক হপ্তাহ লেগে যাবে। এতদিনে নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না কিডন্যাপাররা। প্লেনে যেতে হবে। এয়ারপোর্টের উপর নিশ্চয়ই নজর রাখবে পারভি। প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে বিদেশিদের কাছে কেউ প্লেন ভাড়া দিতে রাজি হবে না। কনসুলেটের কাছে যাওয়া দরকার, তার কাছে পরামর্শ পাওয়া যাবে। এমনিতেও ওখানে যেতে হবে আমাদের, টাকা এলো কিনা খোঁজ নেয়ার জন্যে। এতক্ষণে চলে আসার কথা, তাহলে বসে আছি কেন? রওনা হলো দুই গোয়েন্দা। আমেরিকান কনসুলেট বেশি দূরে না, হেঁটেই পৌঁছতে পারবে। অফিসে ঢুকতেই সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল, ওদেরকে যিনি সাহায্য করেছিলেন। দেখেই হেসে বললেন, এসেছ? টাকা এসে গেছে। তোমাদের আগের পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছি, শীঘ্রই নতুন কাগজপত্র পেয়ে যাবে। তাকে ধন্যবাদ দিয়ে কিশোর জানতে চাইল, ম্যানাউতে কিভাবে গেলে তাড়াতাড়ি যেতে পারবে, সুবিধা হবে বলেন তো একটু। দাঁড়াও, একটা ফোন করলেন তিনি। পর্তুগিজে কিছুক্ষণ কথা বলে রিসিভার নামিয়ে রাখলেন। হয়ে গেছে, এয়ারপোর্টে চলে যাও। কোজি হোয়ারটা নামে একজন পাইলট তোমাদের জন্য অপেক্ষা করবে। ছোট একটা প্লেন আছে ওর, ম্যানাউতে নিয়ে যাবে। ভদ্রলোককে আর একবার ধন্যবাদ দিয়ে অফিস থেকে বেরিয়ে এলো কিশোর আর রবিন। টাকা পেয়ে গেছে, আর অসুবিধে নেই। ট্যাক্সি ডাকলো ওরা। এয়ারপোর্টে পৌঁছে সহজেই খুঁজে বের করলো পাইলটকে, কিংবা বলা যায় পাইলটই ওদেরকে চিনে নিল। 23-24 বছরের সুদর্শন যুবক, ভালো ইংরাজি বলতে পারে। ওদের সঙ্গে হাত মেলালো কডি। কত টাকা লাগবে বলল। আগাম দিয়ে দিল কিশোর। উঠে বসলো বিমানে। শহরের উপর একবার চক্কর দিয়ে আমাজনের উজানে উড়ে চলল বিমান। পেছনে দ্রুত হারিয়ে গেল পূর্ব উপকূল। নদীর দুই পাশে এখন ঘন জঙ্গল, ছড়ানো বিশাল সবুজ কার্পেটের মতো লাগছে। অসীম অনন্ত বনভূমি, যেন এর শেষ নেই। বনের ভেতরে অগণতি নদী আর খাল একে বেঁকে এসে পড়েছে মূল নদীতে। উড়ে চলেছে বিমান, চলেছে তো চলেছেই, যেন দুনিয়ায় আর কিছুই নেই নিচের ওই সবুজ বন আর জালের মতো বিছিয়ে থাকা নদী আর খাল ছাড়া। পথে দুইবার দুই জায়গায় নামতে হলো বিমানটাকে তেল নেয়ার জন্যে। ছেলেদের যখন মনে হতে লাগলো ম্যানাউ আর আসবেই না, তখনই দেখা গেল শহরটা। নদীতে শত শত কেন দেখা গেল। ফল আর শাকসবজি বোঝাই করে বাজারে নিয়ে চলেছে স্থানীয় অধিবাসীরা। নানা জাতের নানা আকারের বাড়ি রয়েছে শহরটাতে। আদিবাসীদের কুড়ে থেকে শুরু করে ঔপনিবেশিকদের বাংলো, এমনকি আধুনিক বহুতল অট্টালিকা সবই আছে। একটা বাড়ি তো চট করে চোখে পড়ে যায়, সাদা আর লাল মার্বেল পাথরের তৈরি। হা করে তাকিয়ে রয়েছে ছেলেরা। রবিন জিজ্ঞেস করলো, জঙ্গলগুলোর মধ্যে এই বাড়ি তৈরি করলো কারা? পুরনো অপেরা হাউস ওটা, কজি বলল। রবার চাষিদের রমরম্য ব্যবসা ছিল একসময় এখানে। ম্যানাউকে হেডকোয়ার্টার করেছিল তারা। সুখে থাকার জন্যে সবকিছু করেছিল এখানে, অপেরা হাউসও বানিয়েছিল। তারপর থেকেই ব্যবসা খারাপ হতে আরম্ভ করেছিল ওদের, জানি, কিশোর বলল। হয়েছে তার কারণ ওদের রাবারের মান খারাপ। ইস্ট ইন্ডিজের রাবার বাজারে আসতেই ব্রাজিলের রাবারের দাম কমতে লাগলো। পুটলা পুটলি গুছিয়ে একে একে কেটে পড়তে লাগলো রবার চাষিরা। এখন তো ম্যানাউ একটা ভুতুড়ে শহর, আগের কিছুই নেই আর। এখানকার লোকেরা তাহলে বাঁচে কি করে? রবিন জিজ্ঞেস করল। ট্যুরিস্ট ব্যবসা। ম্যানাউ একটা ফ্রি পোর্ট, এখানে ডিউটি ছাড়াই অনেক জিনিস কেনা যায়। সেই লোভেই বহু লোক এসে ভিড় করে এখানে। আমি তো যতবার এসেছি কোনোবারে মানুষ ছাড়া দেখিনি। এয়ারপোর্ট টাওয়ার থেকে রেডিওতে মেসেজ এলো, নামার অনুমতির জন্য অপেক্ষা করো। শহরের উপর চক্কর দিতে থাকলো কডি।
ফুয়েল গজ শো করছে তেল আর বেশি নেই, যে কোনো মুহূর্তে ফুরিয়ে যেতে পারে। এখনই না নামতে পারলে বিপদ হবে। এত দেরি করানোর মানে বুঝতে পারছি না, উদ্বিগ্ন হয়ে কডি বলল। শেষে অনুমতি ছাড়াই না নামতে বাধ্য হই। কিশোর বিড়বিড় করল রবিন, ডেঙ্গু পারবির শয়তানি না তো? শূন্যের কোঠায় নেমে এলো ফুয়েল গজের কাটা। তেল একেবারে শেষ। জোর করেই নামার জন্য তৈরি হলো কডি। এই সময় কন্ট্রোল টাওয়ার থেকে অনুমতি পাওয়া গেল। অয়েল লাইন আর কার্বোরেটরে যেটুকু তেল অবশিষ্ট রয়েছে সেটা দিয়েই কোনো মতে নামলো কডি। রানওয়েতে দৌড়ে এসে বিমানটা থামার সঙ্গে সঙ্গে আপনা আপনি ইঞ্জিন বন্ধ হয়ে গেল। হাত নেড়ে পাইলট বলল, আর এক ফোঁটা তেলও নেই। শেষ পর্যন্ত যে কোনো বিপদে পড়তে হয়নি, তাতেই খুশি ছেলেরা। পাইলটকে ধন্যবাদ আর গুড বাই জানিয়ে এয়ারপোর্টেরই একটা রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ খেয়ে নিয়ে বেরিয়ে পড়লো ওরা। ট্যাক্সি নিল, একটা হোটেলে নিয়ে যেতে বলল। শহরের মাঝখানের একটা হোটেলে ওদেরকে নিয়ে চলল ড্রাইভার। ঘর ভাড়া দিয়ে মালপত্র রেখে খানিকক্ষণ জিরিয়ে নিয়ে আবার বেরোলো। হোটেলে হোটেলে খুঁজতে লাগলো পিটারকে। কেউই কোনো খোঁজ দিতে পারলো না। হোটেলগুলো শেষ করে রুমিং হাউসগুলোর দিকে নজর দিল ওরা। সেদিন কোনো কাজই হলো না, কিন্তু পরদিন গিয়ে একটা খবর পাওয়া গেল। ছোট একটা রুমিং হাউসের মালিক হফম্যান। সে জানালো, হ্যাঁ, পিটার রেমন এখানে ছিল। গতকালকে কিছু না জানিয়ে চলে গেছে। ওর ঘরে একটা কাগজ পেয়েছি, দেখো তোমাদের কোনো কাজে লাগে কিনা। কাগজের টুকরোটা হাতে নিল কিশোর। ময়লা দোমড়ানো দলামসরা করে গোল করে ওয়েস্ট পেপার বাস্কেটে ছুঁড়ে ফেলে দেয়া। দ্রুত হাতে লেখা রয়েছে, ম্যানাউ হারবারে আর্জেন্টাইন ফ্রেইটারের পাশে ছোট একটা বোটে নিয়ে যাওয়া হচ্ছে আমাকে। ওরা বলছে আমাজনের আরো উজানে নিয়ে যাওয়া হবে। সাহায্য চাই, পিটার রেমন। তারিখ লেখা রয়েছে মের 7 তারিখ। হালকা শীষ দিল রবিন। লেখাটা সেও পড়েছে। বলল, কিশোর, এটা একটা মূল্যবান সূত্র, কিন্তু এতে একটা গোলমাল আছে। কিশোর অতটা আশাবাদী হতে পারছে না। কি? তারিখটা দেখো, 7-এর পেট কাটা। ইউরোপিয়ানরা এরকম করে লেখে, আমেরিকানরা ভুলেও লেখে না। আর একটা ব্যাপার, আজকে মের 7 তারিখ। হফম্যান বলছে পিটার চলে গেছে গতকাল, তার মানে মিথ্যা বলেছে। সে পারভির দলেরই লোক। ওই ব্যাটা নিজে নোটটা লিখেছে। ইউরোপিয়ান তো ভুলে 7-এর পেট কেটে দিয়েছে, খেয়াল করেনি। আমাদেরকে ভাতো দেওয়ার চেষ্টা করছে। ওদের ইংরেজি বোধহয় বুঝতে পারছে না লোকটা। বোকার মতো ওদের দিকে তাকিয়ে থাকা দেখেই অনুমান করা যায়। রবিন বলল, কাটা দিয়ে কাটা তুলব। ওদের চালাকির জবাব চালাকি দিয়েই দেব আমরা। ওরা চাইছে পিটারকে খোঁজার জন্যে ওদের বোটে গিয়ে উঠি আমরা। ধরে নিয়ে গিয়ে তখন আমাজনের মাঝখানে ছেড়ে দেবে, চালান করে দেবে পিরানার পেটে। আমরা বোটের মধ্যে যাব না, বাইরে থেকে ওদের আলোচনা শুনব। লিসেনিং ডিভাইস তুলি বাজালো কিশোর। ভালো কথা মনে করেছ। এখন এখানে ওই জিনিস পেলেই হয়। ওরা যে কিছুই সন্দেহ করেনি এটা বোঝানোর জন্যে হফম্যানকে ধন্যবাদ দিয়ে বেরিয়ে এলো ওরা। একটা দোকানে পেয়ে গেল যা খুঁজছে। গুটানো খানিকটা তারের এক মাথায় একটা ইয়ারফোন লাগানো, আর এক মাথায় লাগানো রয়েছে এক ধাতব গোলক। খুব মৃদু শব্দ ধরে ফেলতে পারে ওটা। শক্তিশালী ট্রান্সমিটার, যন্ত্রটার রেঞ্জও অনেক বেশি। রাতের অপেক্ষায় রইল ওরা। অন্ধকারে গা ঢাকা দিয়ে এগোলো বন্দরের দিকে। নোঙর করে রাখা জাহাজ আর বোটের আলো যেন তালে তালে নাচছে। আসলে ঢেউয়ে দোল খাচ্ছে বোট, সেই সাথে আলোগুলো ওঠানামা করছে। দূর থেকে দেখে মনে হয় যেন আলো শাড়ির নাচ। আর্জেন্টাইন ফ্রেইটার জাহাজটা অনেক বড়। বন্দরের একজন লোককে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল, ওটার পাশে একটা ছোট বোট বাঁধা রয়েছে। কিশোর বলল, মনে হয় ওটাই। দাও, হাত বাড়ালো রবিন, সেরে আসি। রিসিভার হাতে নিয়ে অন্ধকারে কয়েকটা বাক্সের আড়ালে বসলো কিশোর। কাপড় খুলে নিঃশব্দে পানিতে নেমে গেল রবিন। সাঁতরে এগোলো বোটের দিকে। বোটের কাছে পৌঁছে সাবধানে মাথা উঁচু করে তাকালো এদিক ওদিক, কেউ দেখছে কিনা দেখলো। তারপর যন্ত্রটা লাগিয়ে দিল একটা পোর্ট হলে। ডুব সাঁতার দিয়ে নিঃশব্দে আবার ফিরে এলো সে। কুকুরের মতো গা ঝাড়া দিয়ে পানি ঝরানোর চেষ্টা করলো গা থেকে। কিশোরের পাশে বসতে বসতে বলল, লাগিয়ে দিয়ে এলাম। রিসিভারের সুইচ অন করে দিয়ে বসে আছে কিশোর। কোনো কথা নেই বোটের ভেতরে। তবে কি কোনো লোক নেই?
গা শুকিয়ে নিয়ে জামা কাপড় পরছে রবিন। এই সময় নিচু গলায় কিশোর বলে উঠল, ওই যে আসছে। ফিরে তাকালো রবিন, দুজন লোককে দেখতে পেল। তক্তার সিঁড়ি বেয়ে বোটে নেমে যাচ্ছে। বন্দরের আবছা আলো পড়ল ওদের গায়ে, তাতেই চিনতে অসুবিধে হলো না। একজন হচ্ছে ডেঙ্গু পারভি, আর একজন রুমিং হাউসের জার্মান মালিক হফম্যান। ওদেরকে দেখে ছায়ের মতো এসে দেখে উদয় হলো তৃতীয় আর একজন লোক। বোটেই ছিল এতক্ষণ, বোধহয় লুকিয়ে ছিল। রবিনকে যে দেখেনি এটাই ভাগ্য। তিনজনে নিচে চলে গেল। কয়েক সেকেন্ড পরেই জীবন্ত হয়ে উঠল কিশোরের হাতের রিসিভার। ডেঙ্গুর কণ্ঠ শোনা যাচ্ছে, ইংরেজিতে বলছে, যা যা বলেছি সব মনে আছে তো? আছে, হফম্যান জবাব দিল। বলো তো শুনি, কি কি করতে হবে? ভুল করে বসলে সব ভেস্তে যাবে। ভুল হবে না সিনিয়র পারভি। ছেলে দুটো বোটে উঠলেই ওদেরকে ধরতে হবে, নিয়ে গিয়ে ফেলে দিতে হবে নদীর এমন কোথাও যেখানে পিরানা আছে, সাফ করে ফেলে। হ্যাঁ, কোনো ভুল যেন না হয়। পিয়েটো একা পারবে? কিশোররা বুঝতে পারল তৃতীয় লোকটার কথা বলছে পারভি। পারবে না মানে? দু হাতে দুটো জাগুয়ার ধরে আটকে রাখতে পারে সে। আর ওরা তো মানুষ, ছেলে মানুষ। তাছাড়া ওর কাছে পিস্তল আছে, তেমন বুঝলে গুলি করে মেরে নিয়ে গিয়ে ফেলে দেবে পিরানার মুখে। লাশের চিহ্নও খুঁজে পাবে না কেউ। বেশ, সন্তুষ্ট হয়ে বলল পারভি। ঠিক মতো কাজ হয়ে গেলে আমাকে খবর দেবে, বাকি টাকা দিয়ে দেবো। তবে আবারও বলছি, কোনো ভুল যেন না হয়। এত কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে এনে শেষমেশ হবে না সিনোর। বুদ্ধিটা ভালোই করেছিলেন। যার খোঁজে এসেছে সে তো রয়ে গেছে তার জায়গায়। খামোখা বোকা ছেলে গেল। আর কোনো কথা হলো না। বোট থেকে বেরিয়ে যেদিক থেকে এসেছিল সেদিকে চলে গেল আবার পারভি আর হফম্যান। রিসিভারে সুইচ অফ করে দিয়ে কিশোর বলল, হয়েছে, আর কিছু শোনার নেই, চলো। যন্ত্রটাকে খুলে আনবো বোট থেকে? কোনো দরকার নেই, সেদিকে বিপদের মধ্যে পড়া, ওটা থাক ওখানে। এখানে আর কিছু করার নেই আমাদের। হোটেলে ফেরার পথে বলল কিশোর, পিটার এখানে নেই, বেলিমে ফিরে যেতে হবে। পিটার নেই মানে? শুনলে না ওদের কথা? হফম্যান বলল, যার খোঁজে এসেছে সে রয়েছে তার জায়গায়। নিশ্চয়ই পিটারের কথা বলেছে। আমার বিশ্বাস পিটার আমেরিকা থেকেই বেরোয়নি। তার মানে আমেরিকায় ফিরে যাচ্ছি আমরা? হ্যাঁ, আবার জিয়ারভিলে গিয়ে তদন্ত চালাবো। বোকার মতো এখানে এসে ঘোলা পানি খেয়েছি। পারভির চাল, কায়দা করে সেই আমাদেরকে আমেরিকা থেকে বের করে এনেছে। বুঝলাম, গাল চুলকালো রবিন। বেলিমে ফিরবে কি করে? যেভাবে এসেছি সেভাবেই, প্লেনে করে। কিন্তু কজে কি বসে আছে আমাদের জন্যে? না থাকলে অন্য কারো প্লেন ভাড়া করব। এখানে ছোট প্লেনের অভাব নেই। এয়ারপোর্টে দেখোনি তুমি? সেদিন রাতে আর কিছু ঘটল না। বোটে যাওয়ার টোপ ফেলায় নিশ্চিন্ত রয়েছে পারভি। আশা করছে এক সময় না এক সময় বোটে যাবেই কিশোর আর রবিন। তার সে আশায় ঘুরে বালি দিয়ে পরদিন সকালে উঠেই হোটেল ছেড়ে বেরিয়ে পড়ল গোয়েন্দারা। সোজা চলে এলো এয়ারপোর্টে। কজি হয়েটার খোঁজ করল। এয়ারপোর্ট ম্যানেজার একজন খাঁটি ব্রাজিলিয়ান, মাথায় চকচকে টাক। বললেন, প্লেনটা চেনা থাকলে গিয়ে খুঁজে বের করে নাও গে। ওরকম অনেক প্লেন আসে এখানে, সব পাইলটের নাম মুখস্থ রাখা সম্ভব না। একধার থেকে খুঁজতে শুরু করলো ওরা। কিশোর, ওই প্লেনটা চেনা চেনা লাগছে না? তাই তো, ওটাই। চলো তো আর একটু কাছে। কাছে এসে দেখা গেল সেই বিমানটাই যেটাতে করে ওরা এসেছিল। তার মানে ভাড়া পায়নি কনি, রয়ে গেছে। তুমি এখানে থাকো, রবিনকে বলল কিশোর। আমি গিয়ে ওকে খুঁজে আনি। আধ ঘন্টা পরে পাইলটকে ছাড়াই ফিরে এলো সে। মাথা নেড়ে বলল, না, পেলাম না। একজন বলল 3টার দিকে বেলিম চলে যাবে। এখন কোথায় কেউ বলতে পারলো না। এখানেই বসি তাহলে, এখানেই নিরাপদ, পারভি কিছু করতে পারবে না। একটা হ্যাঙ্গারের পাশে বসে পড়লো ওরা। এখান থেকে বিমানটার উপর নজর রাখা যায়। আধ ঘন্টা পরেই ফিরে এলো কডি। ছেলেদেরকে দেখে ভুরু কোচকাল। ওরা বলল বেলিমে ফিরে যেতে চায়। ভালোই হলো, বেটা মানা করে দিল, যাবে না। কডি বলল, একজন ভাড়া করেছিল, আজ 3টাই ফ্লাই করার কথা। এখন ডেকে নিয়ে গিয়ে বলে দিল আজ যেতে পারবে না, আরো 2-4 দিন থাকবে। রেগে মেগে আসছিলাম খালি চলে যাওয়ার জন্যে। বিকেলের দিকে বেলিমে পৌঁছালো ওরা। রাতের জন্য ছোট একটা হোটেল ঘর ভাড়া করলো।
রাতের খাওয়ার পর ঘরে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ল। পরদিন সকালে আমেরিকান কনসুলেটে এসে সেই ভদ্রলোকের দেখা পেল ওরা। তিনি বললেন, তোমাদের পাসপোর্টের ঝামেলা গেছে, চুরি যাওয়াগুলো বাতিল করে দিয়েছি, এই যে আইডেন্টিফিকেশন কার্ড, বাড়ি পর্যন্ত যেতে পারবে। থ্যাংক ইউ স্যার, কিশোর বলল। প্লেনের টিকিট কাটলো ওরা, বাড়িতে কেবল পাঠালো, সন্ধ্যা নাগাদ ফিরে আসবে। আর কিছু করার নেই আপাতত, হোটেলে যাওয়ারও কোনো দরকার নেই। এয়ারপোর্টে চলল ওরা। নির্দিষ্ট সময়ে স্টার্ট নিল বিমানের ইঞ্জিন। জানালার কাছে বসেছে রবিন। চলতে শুরু করার আগের মুহূর্তে কিশোরের গায়ে কোনো এর গুঁতো মেরে বলল, কিশোর দেখো। কিশোরও দেখল, বিমানের হলদে তোলা হচ্ছে একটা খাঁচা, তাতে একটা বানর, হাওলার মানকি। খাঁচার শিক ধরে দাঁড়িয়ে আছে ওটা। শিকের ফাঁকে নাকটা গুজে দিয়ে কালো কৌতূহলী চোখ মেলে দেখছে এয়ারপোর্টের ব্যস্ততা। সেই বানরটাই? রবিনের প্রশ্ন। মনে হয় না, ওটা এত ভদ্র নয়, সারাক্ষণই দাঁত খিচাতে থাকে। সময় মতোই লস অ্যাঞ্জেলেসে পৌঁছলো প্লেন। কাস্টমস থেকে বেরোতে গিয়ে দেখলো হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে মুসা। মুসার কাঁধে হাত রেখে রবিন জিজ্ঞেস করলো, আমরা এখনই আসি জানলে কি করে? আব্বার একটা কাজ করে দিচ্ছিলাম, এই সময় ফোন করলেন তোমার আম্মা, তোমাদের আসার কথা বললেন। মুসার সঙ্গে হাত মেলালো কিশোর। চলো বেরোই তাহলে। চলো। ও হ্যাঁ, আরেকটা খবর আছে, মিস্টার সাইমন লস অ্যাঞ্জেলেসের বাইরে কোথাও গেছেন, এখনই আসবেন প্লেনে। তার বাড়িতে ফোন করেছিলাম, কিম বলল। কেন? কি যেন একটা জরুরি কাজে গেছেন, কিম বলতে পারলো না। তাহলে দেখা করেই যাই, খিদে পেয়েছে। চলো একটা কফি শপে বসি, খেতে খেতে কথা বলা যাবে। কফি শপে ঢুকলো তিনজনে। জানালার কাছে রেখে টেবিলে বসলো, যাতে প্লেন ল্যান্ড করলে দেখা যায়। খাবারের অর্ডার দিল। ট্রেতে করে দিয়ে গেল ওয়েট্রেস। কুকের গ্লাসে চুমুক দিতে দিতে কিশোর জিজ্ঞেস করলো, এদিকের খবর কি মোসা? গল্ফ বল তুলতে গিয়ে কি ডুবে মরলো কেউ? হাসলো রবিন। এক কামড়ে ডোনাটের অর্ধেকটা কেটে নিয়ে চিবাতে চিবাতে মোসা বলল, আমার এই স্ক্যাভেঞ্জিং ব্যবসাটাকে আর সিরিয়াসলি নিতে পারলে না তোমরা। জানো কত লাভ? 1000 খানেক বল তুলে ফেলেছি আমরা, এক একজনের ভাগে $100 করে আসবে। মন্দ না, কিশোর বলল। বলের খবর জানতে চাইছি না, হুইসপারউডের খবর কি? সব ঠিকঠাক আছে? ঠিকঠাক? ওই ভূতের আড্ডায় কোনো কিছু ঠিক থাকতে পারে? মিসেস রেমন উধাও হয়ে গেছে। থমকে গেল কিশোর। উধাও? উধাও, গায়েব, নিখোঁজ, যাই বলো আর কি। খুলে বলো সব, গম্ভীর হয়ে গেছে রবিন। হাসি চলে গেছে মুখ থেকে। আমরা তো আমাদের বল তোলা নিয়ে ব্যস্ত, তোমরা চলে যাওয়ার পর দিন রেমনের বাড়িতে ঢুকে খবরটা শুনলাম। মাথা গরম হয়ে গেছে তার, চুল ছিঁড়তে বাকি রেখেছেন। জানালেন নিজের ঘর থেকে নাকি গায়েব হয়ে গেছেন মিসেস। নার্স কোথায় ছিল জিজ্ঞেস করলো কিশোর। ডোরিয়া, ও ঘরে ছিল না? সে বলল সে নাকি কিছু শোনেনি। ওই সময় আর এক ঘরে লাঞ্চ খাচ্ছিল, খেয়ে গিয়ে দেখে তার রোগী বিছানায় নেই। চেঁচাতে শুরু করলো তখন। তোমাদের দোষ দিতে লাগলো, তোমরা নাকি খেপিয়ে দিয়েছ মিসেস রেমনকে, সেজন্যই তিনি পালিয়েছেন। গুড। বিরক্ত হলো না খুশি হলো কিশোর বোঝা গেল না। আরো একটা রহস্য যোগ হলো। ভালো এক কেস নিয়ে পড়েছি। প্রথমে উধাও হলো পিটার রেমন, আর এখন গেল তার মা। সবগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে, রবিন বলল। বাজি ধরে বলতে পারি সবকিছুর পেছনে রয়েছে শয়তান ডেঙ্গু পারভি। এই ডেঙ্গু পারভিটা আবার কে জানতে চাইল মোসা। সে এক লম্বা কাহিনী, তিক্তস্বরে বলল রবিন। আমাদের জ্বালিয়ে খেয়েছে, পরে শোনো। তোমার কি বিশ্বাস নাচের গুরু সেই? হ্যাঁ। ও, চুপচাপ নোয়াচ্ছি বলো কিছুক্ষণ মোসা। মুখ তুলে বলল, আমার ধারণা পিটারের কাছ থেকে গোপনে চিঠিটি পেয়েছেন মিসেস রেমন, কোথায় আছে জানিয়েছে, ব্যাস দেখা করতে চলে গেছেন তিনি। তা হতে পারে, মাথা তোলালো কিশোর। ব্রাজিলে তো খুঁজে পেলাম না ওকে, ঘুরে ঘুরে মরলাম কেবল। শুধু ঘোরায় নয়, কয়েকবার মরতে মরতে বেঁচেছি। বল না একটু শুনি। বলতে আরম্ভ করলো কিশোর। আচমকা ওর বাহুতে হাত রাখলো মুসা। ফিসফিস করে বলল, কোনো দিকে তাকিও না। শোনো, পানামা হ্যাট পরা কোনো লোকের সাথে পরিচয় হয়েছে? না তো। আমারও না, রবিন বলল। কেন? দরজায় একজন লোককে দেখলাম,
মনে হলো তোমাদের উপরই নজর।